চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পথরেখা নেই মনে করে সিপিডি। কর্মসংস্থান বৃদ্ধি ও বৈষম্য হ্রাসে সুনির্দিষ্ট পদক্ষেপ অনুপস্থিত বলে পর্যবেক্ষণ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ, সংস্কার ও সংবিধান নিয়ে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা। নিজের গুম হওয়ার অভিযোগ প্রসিকিউশনে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসামি শেখ হাসিনা সহ 7 জন। এবং সড়ক দুর্ঘটনায় নাটোর ও টাঙ্গাইলে 5 জনের মৃত্যু। টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসে থাকা বাবা ও 2 ছেলে নিহত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় বাজেট 2025-26 প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পথরেখা নেই বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট প্রস্তাবে কর্মসংস্থান বাড়ানো ও বৈষম্য হ্রাসের সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছে সিপিডি। মাসুর শাকিলের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবের পর সিপিডির বাজেট পর্যালোচনা। সিপিডি বলেছে, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেওয়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় লক্ষ্য প্রত্যাশা করা হলেও সেটি হয়নি। নেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পদক্ষেপ। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। এটি আমাদের একটা পর্যবেক্ষণ। কর্মসংস্থানের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও বাজেটে কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে পর্যবেক্ষণ তাদের। আমরা কিন্তু মনে করেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে, যেহেতু জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি, সেখানে প্রেক্ষিতে এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হাউস খোলা, এগুলা দিয়ে যে সুনির্দিষ্টভাবে যে যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা দেখিনি। সংস্কার প্রতিবেদনগুলোর প্রতিফলন বাজেট প্রস্তাবে হয়নি বলেও মনে করে সিপিডি। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে বিভিন্ন খাতে এবং এই চ্যালেঞ্জগুলি কিন্তু অনেক হোলিস্টিক্যালি দেখার প্রয়োজন হয়ে রয়েছে। শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না, সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয়। এবং যেটা বলেছি যে বাজেটের এটাই ডকুমেন্টটার নামই দেওয়া হয়েছিল যে বৈষম্যবিহীন। আমরা আগেও বলেছি আলোচনার সময়ে যে এই বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। তবে কিছু ক্ষেত্রে কর কমানো, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর অবকাশ সুবিধাকে ইতিবাচক বলে মনে করে সিপিডি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এ ধাপে বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিষয়ভিত্তিক আলোচনায় 4টি মূল বিষয়: সংবিধানের 70 অনুচ্ছেদ বা দলের বিপক্ষে ভোটদান, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষের নারীদের 100 আসন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করবে দলগুলো। নির্বাচন কমিশনের সুপারিশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার
সরকারের মেয়াদ 4 মাস করা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচনের ইস্যুতে ঐকমত্যের জন্য আহ্বান জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, আলাদা করে নয়, সবার মতামতের ভিত্তিতে অমীমাংসিত বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার বৈঠক। জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তৈরির অঙ্গীকার করেন তিনি। নিজের গুম হওয়ার অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করা হয়েছে। গুমের বিচার নিশ্চিত করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি 19 জুন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। ভারতের নিম্ন আদালতের রায়ে 2018 সালে খালাস পান সালাউদ্দিন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 9 বছর পর দেশে ফিরেন বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী। সকালে আইনজীবীদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পরে চিফ প্রসিকিউটরের কাছে নিজের গুম হওয়ার অভিযোগ জমা দেন। বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে একটু দেরি হয়েছে, যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। তবে আরও অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদেশ দেন ট্রাইব্যুনাল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। আগামী 20 জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন, এটা আদালত বলেছে। এদিকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর চানখারপুলে 6 জনকে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনকে 22 জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। সকাল 9টার দিকে বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় একটি মাইক্রোবাসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও 2 ছেলের মৃত্যু হয়। 2 নারী সহ 3 জন আহত হন। নাটোর শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় একটি পিকআপ ট্রাকের চাপায় আম বোঝাই আরেক পিকআপ ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তারা হলেন পাবনার বেড়া উপজেলার আব্দুল মজিদ ও রনি। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে বিএসএফ। সোমবার মধ্যরাতের পর তাদেরকে পুশিন করা হয়। ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে পুশিন করা হয় 2 পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে। শনিবার রাতে গুজরাট পুলিশের হাতে তারা আটক হয়। তাদের গুয়াহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে পুশিন করা হয়। বিজিবির মুন্সিপাড়া ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হালুয়াঘাট সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে আরও 10 জনকে। হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পে আটক 10 জনের মধ্যে 9 জন নারী ও 1 জন শিশু। ভারতের মেঘালয় থেকে বিএসএফ তাদের পুশিন করে। 3 জুন রাত 2টা থেকে 3টার মধ্যে ধোবাউড়া সীমান্ত প্লে 1141/8S এর পাশ দিয়ে এই পুশিংটা হয়েছে। এখানে 12 জন বাংলাদেশি নাগরিক পুশিং হয়েছে। এই 12 জনের মধ্যে 4 জন একটি পরিবারের এবং 8 জন হচ্ছে আরেকটি পরিবারের। তারা 2004 সালে এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে এরা বিভিন্ন সীমান্ত দিয়ে এরা ভারতে গমন করেছিল এবং তারা গুজরাটে বসবাস করত বলে আমরা জানতে পেরেছি।
পবিত্র ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন র্যাব। রাজধানীর কাউরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব মুখপাত্র জানান, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ধরতেও র্যাব তৎপর রয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব প্রস্তুত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিনোদন কেন্দ্র সহ অন্যান্য স্থানে নারী বা কাউকে হেনস্থা করলে কঠোরভাবে দমন করবে র্যাব। গোয়েন্দা তৎপরতা এবং র্যাবের পক্ষ থেকে সারা দেশে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে এবং আমরা আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। এবার রয়েছে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। কোরবানি যত ঘনিয়ে আসছে, রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর সংখ্যাও বাড়ছে। এ নিয়ে জানতে আমরা যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাটে। আদনান, কোরবানির হাটে পশুর দাম কেমন দেখছেন? বেচাকেনা কি বেড়েছে আমাদের জানাবেন। আমি সাধারণত প্রস্তুত হবে এবং সেটাই বলছি যে আজকে 3 তারিখ এবং এই যে আমরা তেজগাঁ যে কলোনি বাজার যেখানে এসেছি, এখানে গতকালকে যে গরুর দাম চাওয়া হয়েছিল 1,50,55 সেটি আজকে চাওয়া হচ্ছে 1,35,000 বা এরকম বা তো, এবং এই দাম কমার পেছনে বা কিছু যে কমছে আর কি। তো এই নিয়ে কথা বলতে চাই একজন ব্যাপারীর সঙ্গে যিনি 20টি গরু নিয়ে এসেছেন। এবং ভাই একটু বলবেন যে আপনি তো গতকাল যে দাম চেয়েছিলেন আজকে একটু কম চাচ্ছেন, কি কারণ? কোনটা দাম কত চাচ্ছেন? দাম কম চাচ্ছি, ধরেন এখানে ক্রেতা নাই, দাম তো মানে আমাদের মন একটু নরম। কোনটার দাম কত ছিল গতকাল এবং আজকে? গতকাল এটার দাম ছিল 1,30,35, আজকে দাম চাইতেছে 1,25, এগুলা দাম চাইছে হলো 1,40,42। গতকাল দাম চাইছে 1,40,42, আজকে দাম চাইছে 1,30,000। বিক্রি হয়েছে একটাও? বিক্রি হয় নাই, ওইদিকে যাই। শুনছিলেন একজন ব্যাপারীর কথা যে এখনো 20টি গরু নিয়ে এসেছেন, তো এখনো একটু বিক্রি হয়নি, দরদাম এখনো চলছে। তো আরেকটি বিষয়ে যারা ব্যাপারীরা বলছেন যে অফিস ছুটি হওয়ার পরে আসলে হাট তারা জমবে বলে আশা করছেন। আলাভি আদনান, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে উদ্বোধন হলো ইতালিয়ান স্বাদের নতুন সংযোজন পিৎজা দ্য ওয়ালি। গুলশান 2-এর 54 নম্বর রোডে অবস্থিত রেস্তোরাঁটি ইতালির সিসিলি অঞ্চলের প্রামাণিক স্বাদ নিয়ে এসেছে খাদ্যপ্রেমীদের জন্য। বিভিন্ন স্বাদের পাস্তা, লাজাগনা, পিৎজার সমারোহ এই রেস্তোরাঁটি একখণ্ড ইতালির ছায়া নিয়ে এসেছে বলে জানিয়েছেন ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেকজান্দ্রো। সৈয়দ মাদিদ অদিতের রিপোর্ট। ইতালিয়ান পিৎজা শুধুমাত্র একটি খাবারই নয়, বরং এটি ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রতিটি উপকরণ, প্রস্তুত প্রণালী ও পরিবেশনায় ইতিহাস ও ঐতিহ্য একসঙ্গে মিশে আছে। খাঁটি ইতালিয়ান পিৎজা ও পাস্তার স্বাদ নিতে রাজধানীতে উদ্বোধন হলো পিৎজা দ্য ওয়ালি। রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ালিউল্লাহ, যিনি দীর্ঘ 15 বছর ছিলেন ইতালিতে। রেস্তোরাঁটিকে একখণ্ড ইতালি বলে মন্তব্য করেছেন রেস্তোরাঁয় আগত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশি বিদেশি নাগরিকরা। We are very happy of having this event and having Pizza the Wali here. Always Italian food is like a party for us. Wali lived in Sicily, my island, for over 12 years, learning the spirit of the Italian cuisine, and he brought it straight to Dhaka to improve our quality of life. Onek Donnobad Wali. Yeah, Wali is a great guy. He lived in Italy for many years. He brought to Dhaka Italian cuisine, Italian food, and I'm happy that he opened this restaurant here in Gulshan too. পিৎজা দ্য ওয়ালি শুধুমাত্র একটি রেস্তোরাঁই নয়,
যেটার গল্প শুরু হয়েছিল ইতালির সিসিলি গ্রামে, যা এখন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে, যেটি ভোজন রসিকদের জন্য হতে পারে অনন্য স্বাদের নির্ভরযোগ্য। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে আজ রাতেই অনেকে যাত্রা করবেন। এবার বাংলাদেশ সহ 120টি দেশের হাজিরা হজ পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ভিআইপি হজ যাত্রী না থাকায় স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করছেন হজের সাথে সংশ্লিষ্টরা। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। বুধবার হজ পালনের জন্য যাত্রা করার কথা থাকলেও বেশিরভাগ হজযাত্রী মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে যাত্রা করবেন মিনার উদ্দেশ্যে। দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। আমরাও দোয়া করব দেশবাসীর জন্য। মিনা যাত্রার আগেই হজযাত্রীদের লাগেজ পৌঁছে দিতে ওকালা কোম্পানিকে 24 ঘন্টা সময় দিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। তো হেরামের আশেপাশে সবসময় নামাজের কারণে বিভিন্ন কারণে সবসময় গাড়ি ঢুকানো যায় না বিভিন্ন হোটেলে, এই কারণে মূলত একটু লেট। সরকারি অর্থ ব্যয় করে কাউকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়নি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ক্রাইটেরিয়া মেনটেন করে যাদের এখানে আনা এসেনশিয়াল আমরা তাদেরকে মাত্র এনেছি। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাব। যে বিড়ম্বনাগুলো এখানে হয় বিএপি ট্রিটমেন্টের নামে, সেটি এবার নাই। অবশ্যই সুফল আমরা পাচ্ছি। ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের হজযাত্রীদের দিকে মনোযোগ দিচ্ছেন। সুষ্ঠুভাবে হজ সম্পন্নের আশা করছেন সংশ্লিষ্টরা। এক একজন ভিআইপির পিছনে 3 থেকে 4 জন হজকর্মী সহায়তাকারী। এবছর কিন্তু এর ব্যতিক্রম, এমনটাই প্রত্যাশা করছেন প্রতি বছর হজের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা হজ মিশন থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার টরেন্টোয় দুদিনের বাংলা বইমেলা হয়েছে। লেখক, প্রকাশক ও সব বয়সী পাঠকের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। কানাডার টরন্টোর ডেনফোর্থ ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারে জমে 19তম টরন্টো বাংলা বইমেলা। 2 দিনের মেলা উদ্বোধন করেন বাংলাদেশি কানাডিয়ান এমপিপি ডলি বেগম। অন্য মেলার আয়োজনে মেলায় 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশ নেয়। জানতে পারে লিমিটেড মানুষ আসেন এখানে, যারা বই লেখেন তারাই শুধু আসেন। বাঙালি পাঠকদের সঙ্গে বাতিকরণের একটা কমিউনিকেশন তৈরি করা যায়। ডন অন ডেনফোর্থ মিলনায়তনে মেলায় ছিল সাহিত্য আলোচনা, কবিতা ও আবৃত্তি কর্মশালা, বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতি, প্রকাশক পরিচিতি, মত বিনিময়, সেমিনার, গুণীজন স্মরণ অনুষ্ঠান, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়াই টরন্টো বইমেলার অন্যতম প্রধান একটা উদ্যোগ। বাংলা ভাষার যে বিশ্বায়ন সেটাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে বইমেলা। মেলার শেষ দিনে মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় নাটক কর্ণকুন্তী সংবাদ প্রদর্শন করা হয়। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। মিয়াজাকি, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, ভাস্কারা, জিন হুয়াং, কিউজাই সহ দেশি বিদেশি দুর্লভ 52 ধরনের আমের দেখা মিলবে নড়াইলের মাহিন কাননে। প্রায় 250 জাতের ফল রয়েছে বাগানটিতে। বৈচিত্র্যময় ও বিরল জাতের ফল চাষ করে দেশজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন নড়াইলের দম্পতি জাহাঙ্গীর কবির ও দরিয়া কবির। বিস্তারিত জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস। জাপানে ছোট বোন কাকলি ঠাকুরের কাছে ঘুরতে গিয়ে সেখানকার কৃষি প্রযুক্তি ও বেশ কিছু দুর্লভ জাতের আমের চারা নিয়ে আসেন নড়াইলের এই উদ্যোক্তা দম্পতি। 2021 সালে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামে 4 একর জমিতে মাহিনকানন 2 নামে শত শত ফুল ও ফলের বাগান গড়ে তোলেন তারা। আমার আসলে শখের বাগান, এখানে মানুষ বেড়াইতে আসে, দেখতে আসে, আমি খুব আনন্দ পাই। আমার ফ্যামিলি আমাকে উৎসাহ দেয়, ভাই বোন, আমার স্ত্রী, আমার বোন, সব মিলে আমি এখন আমার ধ্যান ধারণা
এই মাহিন কাননের। শখ করতে করতে অনেক এটা বড় করে ফেলছি, এখন মনে হয় কি এটা ব্যবসা সফল হলেই বেশি ভালো হয়। আস্তে আস্তে একটা রিসার্চ করার একটা চিন্তা ভাবনা আছে। বাগানের পরিচর্যা ও দেখভালের জন্য কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 60 জন প্রতিনিয়ত কাজ করি, মাসে আছে আমাকে 21,000 টাকা করে বেতন। কেউ ওষুধ দেয়, কেউ গাছের গোড়া নিংড়ে, কেউ পানি দিয়ে, এইসব আর কি কাজ। জেলা শহর ছাড়াও জেলার বাইরে থেকে প্রতিদিন অনেকেই ছুটে আসছেন এখানকার দুর্লভ জাতের আম দেখতে। এখানে এমন কিছু আম আছে যেগুলো সাধারণত দেখা যায় না, এই জন্য আশেপাশে অনেক মানুষই আসে কৌতূহল বশত। প্রত্যেকটা জিনিসই দেখার মতো, যা আমাদের ভীষণ আনন্দ দেয়। খুবই অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর বিভিন্ন জাতের আম, যেটা আসলে আগে কখনো আমি দেখিনি। আমের পাশাপাশি অন্যান্য ফুল ও ফল গাছের সমারোহ রয়েছে এখানে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবার প্রকৃতি সংবাদ। ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীর গতিপথ পরিবর্তন সহ হুমকিতে বেশ কয়েকটি সেতু। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এমন পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চললেও প্রশাসন নীরব। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবেই অবৈধ মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। ভাঙছে নদীর পার, ফল ফসল ভরা জমি, বসতবাড়ি, সেই সাথে ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। জরিপ কাজ শেষ করে সুইং পদ্ধতিতে বালু উত্তোলনের নিয়ম, যে নদীগুলো থেকে বালু উত্তোলন করা হয়, তারা কোনো নিয়ম নীতি না মেনেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। ইজারার টাকার দিকে নজর দিতে যে সঠিক প্রক্রিয়ায় যে নদী খননের যে বিষয়টি, সেটি ভেস্তে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আগে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু তুললেও প্রশাসনের নজরদারির অভাবে পরিবেশ বিধ্বংসী এই কাজ চলছে দিবালোকেই। বালুর একটি বিশাল বাণিজ্য শুরু হয়েছে। কারা করছে, কিভাবে করছে, সমস্ত কিছুই এই সরকারের নলেজে আছে, কিন্তু আশ্চর্য বিষয়গুলো বন্ধ হচ্ছে না। নদীটি আরো ক্ষত হয়ে যাচ্ছে, খননের কারণে নদীটি দুর্বল হয়ে যাচ্ছে। ক্ষতির মুখে নদী পারাপারের ব্রিজ সহ পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি পরিবেশবাদীদের। নদীগুলো ভাঙনের সম্মুখীন হয়ে পড়েছে বলে আমাদের বিশ্বাস, এবং আজ হোক কাল হোক এই নদীগুলোর উপরে যে ব্রিজ আছে, ব্রিজগুলো থাকবে বলে আমাদের মনে হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যারা অবৈধ বালু উত্তোলনকারী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেবে। জীবন জীবিকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পথরেখা নেই মনে করে সিপিডি। কর্মসংস্থান বৃদ্ধি ও বৈষম্য হ্রাসে সুনির্দিষ্ট পদক্ষেপ অনুপস্থিত বলে পর্যবেক্ষণ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ, সংস্কার ও সংবিধান নিয়ে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা। নিজের গুম হওয়ার অভিযোগ প্রসিকিউশনে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসামি শেখ হাসিনা সহ 7 জন। এবং সড়ক দুর্ঘটনায় নাটোর ও টাঙ্গাইলে 5 জনের মৃত্যু। টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসে থাকা বাবা ও 2 ছেলে নিহত। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।